প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা যথারীতি অর্থনীতি প্রথম পত্রের 10ম অধ্যায় থেকে পড়ব। আমরা ইতিমধ্যে এই অধ্যায় থেকে বেশ কিছু অংশ পড়েছি। আজকে আমরা মুদ্রা ও ব্যাংক 10ম অধ্যায় প্রথম পত্রের এই অংশটি থেকে আজকে আমরা কি পড়ব সেটি একটু দেখে নেই। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে অর্থের মূল্য কী এবং অর্থের মূল্য পরিবর্তন। আজকের বিষয়টি ভাবতে গেলে খুব কঠিন, আর যদি তুমি নিজে ভেবে ভেবে ক্লু বের করতে পারো, বুঝতে পারো, তাহলে খুবই সহজ। খুবই সহজ বলতে জাস্ট তোমার কাছে টাকা আছে, তুমি দোকানে গেলা, চকলেট কিনলা, এরকম একটা সহজ ব্যাপার। যদি তুমি বিষয়টা ধরতে পারো, বুঝতে পারো, আর যদি আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা পয়েন্ট যদি তুমি ক্লিয়ারভাবে না বুঝো, বারবার না শোনো, তাহলে কিন্তু জটিল মনে হবে। মোটামুটি এই অধ্যায়ের সবচেয়ে কঠিন বিষয়গুলোর মধ্যে একটা, আবার বুঝে গেলে খুবই সহজ। যেমন তুমি ক্লাস 1-এর একটা বাচ্চা যে যোগ করে নাই, তারে দুইটা সংখ্যা যোগ করতে দিলা, বললা যোগ করো, সে কিছুই বুঝবে না। তুমি যদি একবার দেখায় দেও আর সিস্টেমটা যদি সে বুঝে যায়, তাহলে কিন্তু তার জন্য এটা খুবই সহজ হবে। 2 আর 3 যোগ করা 5, ব্যাপার না, কর গুনে গুনে করে ফেলবে। তাহলে আজকের বিষয়টাও তোমাদের ক্ষেত্রে এরকম খুবই সহজ জিনিস। হ্যাঁ, অনেকে বলবে খুব কঠিন, কিন্তু আসলে বাস্তবে খুব সহজ জিনিস। শুধু একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকে তাহলে আমরা প্রথমে পড়ব অর্থের মূল্য। প্রথমে পড়ব কি? অর্থের মূল্য। এখানে একটা চিত্র আছে ছোট সহজ, সেটা আমরা দেখব। এই অর্থের মূল্য সম্পর্কে আমরা পড়ি একটু বই থেকে, তারপরে আমি নিজের মতো করে বলছি। দেখো কি বলছে। অর্থের মূল্য বলতে অর্থের ক্রয় ক্ষমতাকে বোঝায়। ক্রয় ক্ষমতাকে বোঝায়। অর্থের মূল্য বলতে অর্থের ক্রয় ক্ষমতাকে বোঝায়। অর্থাৎ অর্থ দিয়ে তোমার পকেট থেকে টাকাটা বের করে হাত দিয়ে দোকানে দিয়ে ওই টাকা দিয়ে যতটুকু কিনতে পারো, সেইটাকেই অর্থের ক্রয় ক্ষমতা বোঝায়। সেইটাই অর্থের ক্রয় ক্ষমতা। আর এই ক্রয় ক্ষমতাটাকেই বলা হয় কি? অর্থের মূল্য। ধরো এই যে একটা চকলেটের দাম 2 টাকা, তুমি 1 টাকা দিলা, দিবে না। তুমি 2 টাকা দিলেই একটা চকলেট দিয়ে দিবে। তাহলে এই 2 টাকার ক্রয় ক্ষমতা হলো একটা চকলেট। আর এই যে টাকার একটা চকলেট কেনার ক্ষমতা, এইটাকেই বলা হচ্ছে অর্থের মূল্য। অর্থাৎ 2 টাকার মূল্য একটা চকলেট। আচ্ছা, আমি আর একটু গল্প করে নিই এই বিষয়টা। ধরো একজন দোকানের মালিক, একজন ভদ্রলোক, সে প্রত্যেক দিন সকালে দোকান খোলে, রাত্র 10টা পর্যন্ত দোকান চালায়। দোকানটা খুলে কী জন্যে বসে থাকে? কাস্টমার আসবে, কিনবে। আচ্ছা, আসলে ব্যাপার হচ্ছে দোকানের ঝাঁপ খুলে, শাটার খুলে সে বসে থাকে টাকা কেনার জন্য। একদম মনোযোগ দিয়ে শুনবা এই জায়গাটা। সে বসে থাকে টাকা কেনার জন্য। মালপত্র নিয়ে বসে আছে, কাস্টমারের কাছ থেকে সে টাকা কিনবে। আর আমরা দোকানে যাই মাল কিনতে। আমরা দোকানে যাই কি করতে? মালামাল কিনতে, চকলেট কিনতে, আলু কিনতে, চানাচুর কিনতে, সাবান কিনতে, চাল কিনতে, সেমাই কিনতে, তেল কিনতে, রসুন, আদা, পেঁয়াজ কিনতে। আমরা যাই পেঁয়াজ কিনতে, রসুন কিনতে, দ্রব্য সামগ্রী কিনতে। আর দোকানদার বসে থাকে টাকা কেনার জন্য। আমি যে 1 টাকা দিলাম, আমাকে একটা আলপিনলিবে দিল। সে টাকাটা কিনলো, আমি আলপিনলিবে চকলেটটা কিনলাম। ক্লিয়ার? দুইজনই কেনে। আমরা মনে করি খালি আমি চকলেট কিনি, তেল কিনি, মরিচ কিনি, পেঁয়াজ কিনি। না, দোকানদারও কেনে। অর্থাৎ আমি 1 টাকা দিয়ে একটা চকলেট কিনলাম। যদি বলে চকলেটের দাম কত, বলে 1 টাকা। কত? 1 টাকা। আর দোকানদারের দিক থেকে চিন্তা করলে 1 টাকার দাম কত? একটা চকলেট। মনোযোগ দিয়ে শোনো, আবার শোনো। 1 টাকার দাম কত? একটা চকলেট। আর আমরা বলি চকলেটের দাম কত? অ্যান্সার আসে 1 টাকা। আর দোকানদারের দিক থেকে, ওই দিক থেকে যদি চিন্তা করো, 1 টাকার দাম কত? একটা চকলেট। অর্থাৎ যাহাই 1 টাকা, তাহাই একটা আলপিনলিবে চকলেট। যাহাই 1 টাকা, তাহাই একটা আলপিনলিবে চকলেট। যাহাই আলপিনলিবে চকলেট, তাহাই 1 টাকা। একে অপরের পরিপূরক। 1 টাকা সমান সমান একটা চকলেট। অর্থাৎ এই যে টাকা, 1 টাকা একটা ইউনিট, টাকার একটা ইউনিট যে পরিমাণ দ্রব্য কিনতে পারে, এটাই টাকার কেনার ক্ষমতা। আর এই কেনার ক্ষমতাটাকেই বলা হয়
ওই 1 টাকার মূল্য বা অর্থের মূল্য, অর্থাৎ টাকা যতটুকু কিনতে পারে, 1 টাকা একটা চকলেট কিনতে পারে, এই 1 টাকা যে একটা চকলেট কিনতে পারে এইটাই হচ্ছে 1 টাকার মূল্য। শায়েস্তা খাঁর আমলে 1 টাকা দিয়ে 8 মণ চাল কেনা গেছে, তখন কিন্তু 1 টাকার মূল্য ছিল 8 মণ চাল। অর্থাৎ টাকা যা কিনতে পারে তাই হচ্ছে টাকার মূল্য। এইবার আমরা পরের অংশ দেখি। অর্থের নিজস্ব মূল্য না থাকলেও এর মাধ্যমে দ্রব্য ও সেবাকর্মর দাম প্রকাশ করা হয়। কাগজ 1 টাকায় যেটুক কাগজ থাকে বা 5 টাকায় 1 কেজি 2 কেজি কাগজ থাকে না, যে 8 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা বেচা যাবে, এটা জাস্ট একটা কাগজ, যদি টাকা না হয় এইটুকু কাগজ, এইটার নিজের কোনো মূল্য নাই। তবে সেই কথাই বলছে, অর্থের নিজের কোনো মূল্য নাই, এটা ধরে দ্রব্য সেবা কেনা যায়, সেই কথা বলছে। তবে হ্যাঁ, এই যে কয়েন বলো 1 টাকা 2 টাকা 5 টাকার কয়েন, এটা কিন্তু পিতল হয়, স্টিল হয়, এটা কিন্তু আবার অনেকগুলা জমাইলে 1 কেজি হইলে কিছু দাম আছে। হ্যাঁ, এইটা কিন্তু প্রশ্ন জাগতে পারে, না না দাম তো আছে, এগুলো জমাইলে ওজন করলে দাম হবে, সেইটাকে ইগনোর করে সাধারণ সাদামাটা অর্থে বলছে আর কি। ঠিক আছে, তার মানে হচ্ছে এদের সরি, এই পয়সা টাকা কয়েনের সরি, এদের নিজের কোনো দাম নাই, কিন্তু দাম আছে কি, এইটা দ্বারা যে দ্রব্য সামগ্রী কেনা যায় তখনই বোঝা যায় এই টাকার কত দাম। ঠিক আছে, যে এই টাকাটার কত দাম, যদি 5 টাকা দিয়ে 5টা চকলেট বোঝা যায় যে এটার দাম 5টা চকলেটের সমান, এরকম বোঝা যায়। তাহলে দেখো, বলা যায় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য সেবাকর্ম ক্রয় করা যায় তাকে অর্থের মূল্য বলে। হ্যাঁ, একটি নির্দিষ্ট পরিমাণ 100 টাকা দিয়ে হইতে পারে, 10 টাকা 20 টাকা দিয়ে, যেটা তুমি মনে করো নির্দিষ্ট পরিমাণ, সেটা দ্বারা যতটুকু জিনিস কেনা যায় বা সেবা কেনা যায় তাকেই বলা হয় অর্থের মূল্য। দ্রব্য কি, যেটাকে ধরা যায়, ছোঁয়া যায়, আকার আছে, আয়তন আছে, ওজন আছে, সেগুলোকে দ্রব্য বলে। চকলেট ধরা যায়, ছোঁয়া যায়, আকার আয়তন, 7 আপ, পেপসি, ডাল, চাল, পেঁয়াজ, আকার আয়তন, ওজন আছে। কিন্তু ডাক্তারের সেবা, আমি যে পড়াইতেছি, আমার পড়া, এগুলো কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, এগুলোর আকার নাই, আয়তন নাই, ওজন নাই। আমার পড়া কি লম্বা না চ্যাপ্টা না গোল, ধরা যায়? 1 কেজি 2 কেজি মাপা যায়? যায় না। তাইলে যেগুলো ধরা যায় না, আকার নাই, আয়তন নাই, ওজন নাই, কিন্তু তার থেকে উপকার পাওয়া যায়, সেগুলোকে বলা হয় সেবাকর্ম। যেমন নার্সের সেবা, ডাক্তারের চিকিৎসার প্রেসক্রিপশন, তারপরে ডাক্তার দিলে যেইটা লিখে দেয় ওইটা করলে, ওই ওষুধ খাইলে ভালো লাগে, আমি পড়াই দিলে সহজ হয়, এই বিষয়গুলোকে বলা হয় সেবাকর্ম। এইবার দেখি আমরা কয়েকজন অর্থনীতিবিদের আরও সংজ্ঞা, এই কথাগুলো মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, এই যে এই কথাগুলো মুখস্থ করে ফেলবা, এগুলো প্রয়োজনীয় জিনিস তোমার লাগবে। তারপরে দেখো, রবার্টসন বলেন, D.H. রবার্টসন বলেন, 1 একক অর্থের বিনিময়ে সাধারণভাবে যে পরিমাণ দ্রব্য সেবাকর্ম ক্রয় করা যায় তাকে অর্থের মূল্য বলে। এই যে উপরের সংজ্ঞাটা, এই সংজ্ঞাটাই কিন্তু আবার এইখানে বলছে, 1 একক অর্থ দ্বারা সাধারণভাবে যে পরিমাণ দ্রব্য সেবা ক্রয় করা যায় তাকেই অর্থের মূল্য বলে। ঠিক আছে, দেখো আরও ছোট সংজ্ঞা দিচ্ছে, হ্যানসেন, J.L. হ্যানসেন অধ্যাপক কী বলছে, অর্থ যা ক্রয় করে তাই অর্থের মূল্য। কত সুন্দর, কত সহজ সংজ্ঞা। অর্থ যা ক্রয় করে তাই অর্থের মূল্য, অর্থ যা ক্রয় করে তাই অর্থের মূল্য, এইখানে বলে দিছে একদম। 1 টাকা একটা চকলেট ক্রয় করে, 1 টাকার দাম হচ্ছে একটা চকলেট, এইরকম। আবার আমি বলছি যে দোকানদার বসে থাকে টাকা কিনতে, আমরা যাই চকলেট কিনতে, বিষয়টা এরকম। দুইটাই পণ্যের মতো, দ্রব্যের মতো, চিন্তা করলে এরকম হয়। কিন্তু দেখো, ফিশার একটা কথা বলছে, এইটা থেকে খুব চমৎকার উদ্দীপক হয়, MCQ হয়, এই কথাটা আমি একটু বলি তোমার। দেখো, ফিশার আরভিং ফিশার, তার বিনিময় সমীকরণ, আমরা এটা সামনে একটা বড় প্রশ্ন পড়ব। হ্যাঁ, MB = PT, তোমাদের বইতেই আছে এই অধ্যায়ে, সেটা পরে পড়ব। সেই সমীকরণের এখানে দেখান যে অন্যান্য অবস্থায় স্থির থাকলে দ্রব্যের দামের সঙ্গে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক, অর্থাৎ অর্থের পরিমাণ দ্বিগুণ হলে, এই কথাটুকু খুব মাথা ঠান্ডা করে বুঝতে হবে, অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দ্রব্যের দামের স্তর দ্বিগুণ হয়, কিন্তু অর্থের মূল্য অর্ধেক হয়। 3টা কথা বলছে, অর্থের পরিমাণ দ্বিগুণ, দ্রব্যের দাম দ্বিগুণ, আর অর্থের মূল্য অর্ধেক হয়। আমি একটা উদাহরণ দিই। ধরো, পেঁয়াজের দাম ছিল 50 টাকা, এখন পেঁয়াজের দাম হয়েছে 100 টাকা, তাহলে অর্থ কি দ্বিগুণ লাগছে না? অর্থের পরিমাণ দ্বিগুণ হয়েছে না? এই যে প্রথম কথাটুকু দেখো, অর্থের পরিমাণ দ্বিগুণ হলে, মনোযোগ দিয়ে শুনবা, পেঁয়াজ ছিল 50 টাকা কেজি, হয়েছে 100 টাকা কেজি, অর্থের পরিমাণ দ্বিগুণ হয়েছে না হয় নাই? একদম, অর্থের পরিমাণ দ্বিগুণ হয়েছে। অর্থের পরিমাণ দ্বিগুণ হলে পেঁয়াজের দাম 50 থেকে 100 হয়ে গেছে, তাহলে পেঁয়াজের দাম কি দ্বিগুণ হয়েছে না? দেখো, দ্রব্যের দামের স্তর দ্বিগুণ হয়। ক্লিয়ার?
অর্থাৎ কোনো দ্রব্যের দাম যদি 50 টাকা থাকে, পেঁয়াজের দাম এটা যদি 100 টাকা লাগে কিনতে, তাহলে অর্থের পরিমাণ দ্বিগুণ হয়ে গেল। তুমি বলতে পারো স্যার 80 টাকা 90 টাকাও হতে পারে। আমরা সেই অবস্থা নিয়ে আলাপ করছি না, আমরা আলাপ করছি 50 টাকা ছিল, এটা 100 টাকা হয়েছে, এই অবস্থাটা মাথায় নিয়ে চিন্তা করো। তাহলে অর্থের পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে। 1 কেজি পেঁয়াজের পেছনে আগে 50 টাকা দৌড়াইতো, এখন দৌড়াইতে হবে কয় টাকা নিয়ে? 100 টাকা নিয়ে। ঠিক আছে, 100 টাকা নিয়ে এখন দৌড়াইতে হবে। দৌড়াইলা, তাহলে অর্থের পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে পেঁয়াজের পেছনে। তাহলে পেঁয়াজের দাম কি দ্বিগুণ হয় না? 50 থেকে 100 টাকা, সেইটাও কিন্তু হয়ে গেছে, দেখো দ্বিগুণ হয়েছে। আর অর্থের মূল্য অর্ধেক হয়েছে। অর্থের মূল্য কেমনে অর্ধেক হয়েছে? 100 টাকা দিয়ে এখন 1 কেজি পেঁয়াজ দেয়, তুমি 50 টাকা নিয়ে গেলে কতটুক পেঁয়াজ আনতে পারবা? অবশ্যই আধা কেজি। 50 টাকা দিয়ে 100 টাকা 1 কেজি হলে 50 টাকা আধা কেজি। তাহলে আগের 50 টাকার দাম বা কেনার ক্ষমতা কি অর্ধেক হয়েছে না? আগে 50 টাকায় 1 কেজি পাওয়া যেত, এখন 100 টাকা পেঁয়াজের দাম হয়ে যাওয়াতে আগের 50 টাকায় অর্ধেক পেঁয়াজ পাওয়া যাচ্ছে 1 কেজি। সুতরাং এই কথাটা পরিপূর্ণভাবে ঠিক যে অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দামের স্তর দ্বিগুণ হয়। 50 থেকে 100 হইলে পেঁয়াজের পেছনে, অর্থাৎ পেঁয়াজের মূল্য, তাহলে দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে, অর্থের পরিমাণ দ্বিগুণ হচ্ছে 50 থেকে 100, পক্ষান্তরে দামও দ্বিগুণ হচ্ছে, কিন্তু অর্থের মূল্য কি হয়ে যাচ্ছে? মূল্য মানে অর্থের কেনার ক্ষমতা। আগের যেই 50 টাকা, সেই 50 টাকার কেনার ক্ষমতা কিন্তু 1 কেজি থেকে আধা কেজি, মানে অর্ধেক কেজি, আধা কেজি বা অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে এই কথাটাই বলেছে কে? এই কথাটা কে বলেছে? অধ্যাপক ফিশার। তাহলে তোমার কিন্তু এমসিকিউ আসতে পারে, অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দামের স্তর দ্বিগুণ হয়, 3 গুণ হয়, 1 গুণ হয়, এরকম। আবার আসতে পারে এই পুরোটা, অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দ্রব্যের দামের স্তর দ্বিগুণ হয়, কিন্তু অর্থের মূল্য অর্ধেক হয়, দ্বিগুণ হয়, 3 গুণ হয়, 9 গুণ হয়, 6 গুণ হয়, এরকম আসতে পারে। এইটা কিন্তু তাহলে বুঝতে পারলা। এর আগের কথাটুকু আবার বুঝি, অন্যান্য অবস্থায় স্থির থেকে, অর্থাৎ আমরা যেই বিষয়গুলো আলাপ করছি এর বাইরে অন্যান্য জিনিস স্থির থাকলে দ্রব্যের দামের সঙ্গে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক। এইবার আসি এই কথাটায়, এই নিচের এটা যদি বুঝা থাকো, নিচের এটা তো বুঝছো, যদি এটা বুঝা থাকো তাহলে এইবার এটা সহজ হবে। দেখো, দ্রব্যের দামের সঙ্গে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক, এই যে দ্রব্যের দামের সঙ্গে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক, এই দেখো দাম দ্বিগুণ হয়েছে, দাম কি হয়েছে? দ্বিগুণ। আর অর্থের মূল্য কি হয়েছে? অর্ধেক। তাহলে এটা কমছে, অর্থের মূল্য কমে আর দামের স্তর কি বাড়ে। তাহলে দুইটা বিপরীত দিক গেছে না? ধরো একটা আকাশের দিক গেছে, এই যে দ্রব্যের দাম দ্বিগুণ হয়েছে মানে এটা বাড়ছে, আকাশের দিক গেছে। আর দ্রব্যের যে এই দাম দ্বিগুণ হওয়ার ফলে অর্থের মূল্য যে অর্ধেক হয়ে গেছে, পেঁয়াজ যে 50 টাকায় আধা কেজি কিনা যায় এখন, তাহলে এই অর্থের মূল্য কি নিচের দিক গেছে না? বিপরীত দিক গেছে না? একটা ডান দিক বাম দিক গেছে, একটা উপর দিক গেলে আর একটা নিচের দিক। সেই কথাটাই, এই নিচের কথাটুকু ক্লিয়ার হওয়ার পরে তুমি এই কথাটুকু ক্লিয়ার বুঝতে পারবা। তাহলে বিষয়টা এরকমই হইল যে যখনই দ্রব্যের দাম দ্বিগুণ হয় অর্থের মূল্য কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। যখনই অর্থের পরিমাণ দ্বিগুণ হয় তখন দামের স্তর দ্বিগুণ হয়ে যায়। আর আমরা বলতে পারি যে দামের স্তরের সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক, এই জিনিসগুলো আমরা এইখানে বুঝে ফেললাম। এইখানে একটা সূত্র আছে, দেখো অর্থের মূল্য, এই যে অর্থের মূল্য যে আমরা শেষে জায়গাটা পড়লাম, এর একটা এই অর্থের মূল্য নির্ণয়ের সূত্র আছে, সূত্রের সাহায্যে প্রকাশ করা যায়। অর্থের মূল্য সমান সমান 1 বাই দামের স্তর। এই যে দামের স্তর, যে এই যে দামের স্তর, এই দামের স্তরকে নিচে দিচ্ছে। আর অর্থের মূল্যের জন্য কি করতে হবে? 1 বাই দামের স্তর, 1 বাই দামের স্তর। এইটা হচ্ছে অর্থ। এইটা কিন্তু এমসিকিউ আসতে পারে যে অর্থের মূল্যের সূত্র কি? 1 বাই দামের স্তর, 1 বাই দামের স্তর। এই অর্থের মূল্য মানে হচ্ছে ভ্যালু অফ মানি, ভ্যালু ভ্যালু অফ মানি, ভ্যালু অফ মানি। এই ভ্যালু অফ মানির এই ভি এবং এম দিয়ে দেখো, এই যে ভ্যালু অফ মানি করছে, ঠিক আছে? তাহলে দেখো ভ্যালু অফ মানি। আর দামের স্তরকে বলা হয় প্রাইস লেভেল, প্রাইস লেভেলের পি, এই যে লেখা আছে প্রাইস লেভেল, দেখো এখানে বলা আছে, আমি যেটা এখানে লিখতেছিলাম এটা লেখা আছে, বিএম সমান ভ্যালু অফ মানি, আর পি মানে হচ্ছে প্রাইস লেভেল, প্রাইস লেভেল মানে দাম স্তর, আর অর্থের মূল্য মানে হচ্ছে ভ্যালু অফ মানি। এই যে ভ্যালু অফ মানির বিএম লিখছে আর দামের স্তরের বদলে এখানে পি লিখছে, বিষয়টা এইটুকু। তাহলে এই সূত্র কিন্তু পরীক্ষায় আসতে পারে, এবং যেটা বলছি যে এইখানে আরবিং ফিশারের এইখান থেকে অনেক কিছু কিন্তু আসতে পারে। তাহলে আমরা এইটুকু যদি পড়ে ফেলে থাকি, তাহলে আমরা এইখান থেকে একটা জ্ঞান নিয়েছি, সেই জ্ঞানটা হলো বিপরীত সম্পর্ক। আমরা একটা জ্ঞান পেয়েছি, সেটা হলো দামের স্তরের সঙ্গে অর্থের, এই যে দামের সঙ্গে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক, অর্থাৎ দামের স্তরের সাথে, দেখো দামের স্তর দ্বিগুণ হইতেছে, অর্থের মূল্য অর্ধেক হইতেছে, দাম বা দামের স্তরের সাথে বিপরীত সম্পর্ক। এই জিনিসটাই এইখানে দেখানো হচ্ছে, দামের স্তর অর্থের মূল্যের সম্পর্ক, দামের স্তর অর্থের মূল্যের সম্পর্ক। দেখো
এইখানে নিচের অক্ষে ভূমি অক্ষে দেখানো হয়েছে দামের স্তর। তুমি যদি এই চিত্র থেকে বলবা যে ভূমি অক্ষে দামের স্তর দেখানো হয়েছে, লম্ব অক্ষে অর্থের মূল্য দেখানো হয়েছে। অর্থের মূল্য কি বিএম দ্বারা, অর্থের মূল্যকে বিএম দ্বারা, দামের স্তরকে পি দ্বারা, দেখো পি লিখে দিচ্ছে, ঠিক আছে। আর এটা জিরো বিন্দু, হ্যাঁ, বা কেন্দ্রবিন্দু, ঠিক আছে। তাহলে দেখো এইখান থেকে তুমি যদি দেখো এই যে এটা দামের স্তর, ও থেকে P1, ও থেকে P1, এই যে দামের স্তর, ও থেকে P1 দামের স্তর এইটুকু বড়, না ও থেকে P2 এইটুকু বড়? ডেফিনেটলি ও থেকে P2 এইটুকু বড়। দেখি দামের স্তর ও P2 হইলে কি হয় আর ও P1 হইলে কি হয়, এই জিনিসটা আমরা দেখি দামের স্তর যখন ও P1 এইটুকু যখন দামের স্তর ও P1, তখন দেখো উপর দিকে যে দেখো অর্থের মূল্য কিন্তু BM1। তুমি বলো তো BM2 বড় না BM1 বড়? অবশ্যই BM1 বড়, অবশ্যই। কি এইটা বড়, দেখো এইটা লম্বা দাগ আর এইটা ছোট দাগ, এরকম এইটা ছোট আর এইটা হচ্ছে বড়। তাহলে তুমি যদি খেয়াল করো, দেখো যখন দামের স্তর এইটুকু থাকে OP1 লিখবা, দামের স্তর যখন OP1 তখন অর্থের মূল্য OBM1। তারপরে বলতে পারি আমরা দামের স্তর যদি বেড়ে কত, তাকে এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। তাহলে আমরা বলতে পারি ভূমি অক্ষে দামের স্তর, লম্ব অক্ষে মূল্য স্তর, অর্থের মূল্য দেখানো হয়েছে। দামের স্তর যখন OP1, অর্থের মূল্য তখন কত OBM1, তাকে এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। তারপরে আমরা বলতে পারি দামের স্তর যদি বেড়ে OP2 হয়, তাহলে অর্থের মূল্য কি, এই যে আগে ছিল BM1, এটার থেকে কমে কত হয়ে যাচ্ছে নিচের দিক। দেখো এই রেখাটা এই দিক যে এদিকে মিললে, এদিকে মিললে, অর্থাৎ P2 রেখাটা এই দিক যে এদিকে মিললে দেখো BM2 হচ্ছে। অর্থাৎ বলতে পারি দামের স্তর বাড়লে, দামের স্তর বেড়ে যদি OP2 হয় তাহলে অর্থের মূল্য কমে কত হয়ে যায় OBM2 হয়ে যায়, যাকে বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। অর্থাৎ দেখা যায় যদি দামের স্তর বাড়ে তাহলে অর্থের মূল্য কমে, দামের স্তর বাড়ে অর্থের মূল্য কমে, অর্থাৎ দামের স্তর বাড়লে অর্থের মূল্য কমে, অর্থাৎ দামের স্তরের সাথে অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক এই চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। তাহলে এই এ এবং বিকে যোগ করলে আমরা যেই রেখাটা পাই, এটাকে ভ্যালু অফ মানি রেখা, এটাকে BM ইজ দ্য, এই যে জিটাকে হলো ফাংশন, এটা আমরা এফও লিখতে পারি। পি মানে কি, এই পি মানে কি দামের স্তর। তাহলে ভ্যালু অফ মানি, দেখো এই ভ্যালু অফ মানির সাথে কার সম্পর্ক, পি এর সম্পর্ক। পি মানে কি দামের স্তর, দেখো অর্থের মূল্যের সাথে দামের স্তরের সম্পর্ক। অর্থাৎ ভ্যালু অফ মানি নির্ভর করে দামের স্তরের উপর, পি এর উপরে, কার উপরে, পি এর উপরে। সেই কথাটাই এইখানে দেখাইছে। এই যে BM মানি ভ্যালু অফ মানি, জি লেখছে, জি এর বদলে আমরা সাধারণত ফাংশন চিহ্ন লিখি এইভাবে, ওরা ফাংশনের এফ এর বদলে এই এফ এর মতো ফাংশন চিহ্নের বদলে জিও ব্যবহার করা যায়। তাহলে ভ্যালু অফ মানি ইজ দ্য ফাংশন অফ কি পি মানে কি দামের স্তরের ফাংশন, অর্থাৎ দামের স্তরের সাথে এর সম্পর্ক উঠা বসা বা এর দ্বারাই প্রভাবিত হয়। তাহলে আমরা এইটুকু এইখানে দেখলাম, এই কথাটা আমরা এইখান থেকে সংজ্ঞা পড়লাম, সূত্র পড়লাম এবং ফিশারের সংজ্ঞাটা জানলাম এবং এই চিত্র জানলাম। এই চিত্র দিয়ে কিন্তু তোমার কাছ থেকে জানতে চাইতে পারে যে এই চিত্র কি, এইখানে কি সম্পর্ক দেখানো হয়েছে। আমরা যেই ব্যাখ্যাটা পড়লাম যে ভূমি অক্ষে দামের স্তর, লম্ব অক্ষে হচ্ছে তোমার অর্থের মূল্য, যখন এইটা থাকে তখন এই বেশিটা থাকে, যখন এইটা বেড়ে যায় দামের স্তর বেড়ে যায় তখন অর্থের মূল্য কমে যায়, এগুলাই এইখানে এইটুকুতে বলে দিছে। তুমি তোমার নিজের মতো করে আমার মতো করে বলতে পারো। ওরা একটা উদাহরণ দিছে, দেখি উদাহরণটা কি। 25 টাকায় 1 কেজি চাল ক্রয় করা হলে, তাহলে 25 না 15 টাকা, 15 টাকায় 1 কেজি চাল ক্রয় করা হলে 15 টাকা মূল্য সমান 1 কেজি। তাহলে 1 টাকায় ঐকিক নিয়মে যদি করো যে 15 সমান সমান 1 কেজি, তাহলে 1 টাকায় সমান সমান কী হবে, 1 বাই নিচে 15 হবে না? হ্যাঁ, 1 বাই 15 হবে না? দেখো ঐকিক নিয়মে করছে। 15 টাকা 1 কেজি চাল, তাহলে 15 টাকা মূল্য সমান 1 কেজি, 1 টাকা সমান 1 বাই 15 কেজি। আবার যদি চালের দাম বেড়ে 20 টাকা হয়, তাহলে 20 টাকায় 1 কেজি, 1 টাকায় কত 1 বাই 20 কেজি। তাহলে দেখো তুমি বলো তো 1 বাই 15 বেশি চাল পাবা না 1 বাই 20 বেশি চাল পাবা? 1 বাই 15 বেশি চাল পাবা। কারণ হচ্ছে তোমার 1 বাই 15 তুমি বেশি চাল পাবা,
কারণ কি 1 কেজিকে 15 ভাগ করলে এইখানে 1 ভাগ তুমি পাবা, আর 1 কেজিকে 20 ভাগ করলে তার তুমি 1 ভাগ পাবা। তাহলে যখন দাম কম থাকছে 15 টাকা, তখন তুমি দ্রব্যের পরিমাণ বেশি পাচ্ছ। অর্থাৎ তুমি দেখো সেই কথাটাই বলছে, চালের দাম বৃদ্ধি পাওয়া 1 টাকা আগের চেয়ে কম দ্রব্য পাওয়া যায়। অর্থাৎ 1 টাকা আগে 15 ভাগের 1 ভাগ পাইতো, এখন পাবে 20 ভাগের 1 ভাগ। তাহলে কি হচ্ছে, দাম বাড়লে পরিমাণ দ্রব্য কম পাওয়া যাচ্ছে, দাম বাড়লে পরিমাণ কম পাওয়া যাচ্ছে। অর্থাৎ দাম বেড়ে গেলে অর্থের মূল্য কমে যাচ্ছে, অর্থের মূল্য কমে যাচ্ছে। কারণ কম দ্রব্য, 1 টাকা দিয়ে আগের চাইতে কম দ্রব্য পাওয়া যাচ্ছে। ধরো 1 টাকা দিয়ে একটা চকলেট পাওয়া যেত, এখন 1 টাকা দিয়ে পৌনে একটা বা আধা চকলেট পাওয়া যায়। তাহলে কি টাকার কেনার ক্ষমতা কমে গেছে না? সেই রকমই 1 টাকা দিয়ে 15 ভাগের 1 ভাগ চাল পাওয়া যেত, এখন 1 টাকা দিয়ে 20 ভাগের 1 ভাগ পাওয়া যায়। অর্থাৎ টাকার দাম বাড়লে টাকার কেনার পরিমাণ, অর্থাৎ চালের পরিমাণ কম পাওয়া যাচ্ছে, চাল কম কেনা যাচ্ছে 1 টাকা দিয়ে, সেই কথাটাই বলছে। এ থেকে বোঝা যায় অর্থের মূল্য দ্রব্যের মাধ্যমে প্রকাশ করা যায়। অর্থাৎ এই যে 15-র 1, তারপরে 20-এর 1, এই কথাটা দ্বারা বোঝা যাচ্ছে যে এই টাকাকে দ্রব্যের মাধ্যমে বোঝা যায়। 1 টাকা সমান কত? 1 টাকা সমান 15, এই যে 15 ভাগের 1 ভাগ চাল, বা 1 টাকা সমান কত? 20 ভাগের 1 ভাগ চাল। অর্থাৎ টাকাকে দ্রব্য দিয়ে বোঝানো যায়। এই যে অর্থের মূল্য, এই যে অর্থের মূল্য দ্রব্যের মাধ্যমে প্রকাশ করা যায়। অর্থের মূল্য দ্রব্যের দামের স্তরের উপর বিপরীতভাবে নির্ভরশীল। অর্থের মূল্য কিভাবে দ্রব্যের দামের স্তরের সাথে বিপরীতভাবে নির্ভরশীল। দেখো এইখানে দেখো যতটুকু পাওয়া যাচ্ছে 15-র 1 অংশ পাওয়া যাচ্ছে, 1/15-তে 1/15-তে 15-র 1 অংশ পাওয়া যাচ্ছে, আর 1/20-এ কত পাওয়া যাচ্ছে? তার চাইতে কম পাওয়া যাচ্ছে কিন্তু 1 টাকায়। অর্থাৎ দ্রব্যের দাম বাড়লে ওইদিকে দ্রব্য পাওয়া কমে যাচ্ছে, আর দ্রব্য পাওয়া কমে যাচ্ছে মানে অর্থের মূল্য কমে যাচ্ছে। দ্রব্য পাওয়া কমে যাচ্ছে মানে অর্থের মূল্য কমে যাচ্ছে। এই জায়গাটা আরেকবার বলি, দেখো 1 টাকা 1 টাকা দিয়ে পাচ্ছ 15 ভাগের 1 ভাগ, আর 1 টাকা দিয়ে পাচ্ছ 20 ভাগের 1 ভাগ। তার মানে এইটা বড় আর এইটা কি ছোট, এইটা ছোট। তাহলে তুমি দেখো 1 টাকা দিয়ে যদি 20 ভাগের 1 ভাগ চাল যদি পাও, তাহলে আগের তুলনায় দাম বেড়ে গেছে, দ্রব্যমূল্য বাড়ছে, দাম স্তর বাড়ছে, ঠিক, দ্রব্যের দাম বাড়ছে, দাম স্তর বাড়ছে, কিন্তু বিপরীতে তুমি 1 টাকা দিয়ে কিন্তু আগের চাইতে কম চাল পাচ্ছ, 1 টাকা দিয়ে আগের চাইতে কম চাল পাচ্ছ। তাহলে 1 টাকা দিয়ে যেহেতু কম চাল পাচ্ছ, তার মানে 1 টাকা আগের চেয়ে কম চাল কিনতে পারছে। কম কিনতে পারছে বলেই বলতে পারি আমরা যে 1 টাকার দাম কমে গেছে, এই জন্যেই সে আগের চাইতে কম চাল কিনতে পারে। যেমন বড় উদাহরণ দিই, শায়েস্তা খারাম হলে 1 টাকা দিয়ে 8 মণ চাল কিনতে পারছো, আর এখন 1 টাকা দিয়ে 1 মুঠ কিনতে পারবা। তার মানে কি হচ্ছে, আগে টাকার দাম বেশি ছিল, আর এখন টাকা কম চাল কিনতে পারে বলে আমরা বলি যে টাকার দাম কমে গেছে। এইরকমই 1 টাকা থেকে আগে 15-র 1 চাল কিনতে পারতা, এখন 20-এর 1 কিনতে পারো। তার মানে দাম বেড়ে গেছে। শায়েস্তা খাঁর আমলে, এই আমলেও চালের দাম বেড়ে গেছে, বিপরীতে টাকার দাম কমে গেছে। এইখানে 15-র 1-এর বদলে 20-এর 1 পাচ্ছ, তার মানে দাম বেড়ে গেছে এবং 1 টাকায় আগের চাইতে একটু কম চাল পাওয়া যাচ্ছে, একটু কম চাল, তার মানে টাকার মূল্যটা কমে গেছে। অর্থাৎ দ্রব্যের দাম 15 থেকে 20 হয়ে গেছে কেজি, এবং বিপরীতে অর্থের মূল্য কিন্তু কমে গেছে। এই বিষয়টাই এখানে বুঝাইতে চাইছে এই উদাহরণটা দিয়ে। তাহলে এইবার আমরা যদি যাই, তাহলে এইখান থেকে আমরা কি শিখলাম সেটা যদি বলি, আমরা এইখানে অর্থের মূল্যর সংজ্ঞা শিখলাম। তারপরে আমরা শিখব এই যে রবার্টসনের সংজ্ঞা, এইটার সংজ্ঞা শিখব, হ্যানসনের সংজ্ঞা শিখব, এবং এই যে আরভিং ফিশারের এই কথাটা আমরা এখান থেকে পড়লাম, এবং এইটুকুর আমরা ব্যাখ্যা শিখলাম। এটা কিন্তু জানতে চাবে, এমসিকিউ আসবে। এবং এই যে দামের সাথে বিপরীত সম্পর্ক, অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক, এইটা কিন্তু আসবে এমসিকিউ, বা যেভাবে হোক এই সূত্রটা আসবে, এই রূপটা দেখতে চাইতে পারে। এবং তুমি যদি দেখো, তাহলে তুমি কিন্তু এই চিত্র দিয়েও তোমাকে প্রশ্ন করতে পারে। এই চিত্র দিয়ে হলে তোমাকে কিন্তু সম্পর্কটা, যে এই দিকে যখন বাড়ছে এই দিকে কমতেছে, অর্থাৎ দামের স্তর বাড়লে অর্থের মূল্য কমতেছে, এই ব্যাখ্যাটা সহজভাবে একদম আমরা যেভাবে বলছি এইভাবে লিখতে পারো। আর নিচে তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাইছে, যেটা আমি এই যে উপরে পেঁয়াজের উদাহরণ দিয়ে বুঝাইছিলাম, এই নিচে যে ওরা উদাহরণটা দিচ্ছে, এই উদাহরণটা চালের, এটা কিন্তু আমি উপরে তোমাকে এই পেঁয়াজের উদাহরণ দিয়ে বুঝাইছি। এই যে এইখানে কিন্তু বলছিলাম যে পেঁয়াজ 50 হইলে, সেটা যদি 100 হয়ে যায়, অর্থাৎ অর্থের পরিমাণ দ্বিগুণ হচ্ছে, 50 থেকে 100, দামও বেড়ে তোমার 100
দ্বিগুণ হচ্ছে, কিন্তু অর্থের মূল্য অর্ধেক হয়ে যাচ্ছে। তার মানে আগের 50 টাকা দিয়ে আধা কেজি পেঁয়াজ কিনতে পারবো। আমি এইখানে যে উদাহরণ দিচ্ছি, নিচে ওরা একটা চালের উদাহরণ দিয়ে এটা বুঝাইছে। তাহলে আমরা প্রথমত অর্থের মূল্য কি এটা বুঝে গেলাম, অর্থের মূল্য এটা বুঝে গেলাম। তারপরে আমরা একটু আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে তোমার মুদ্রা বা অর্থের মূল্য পরিবর্তন। মুদ্রা বা অর্থের মূল্য পরিবর্তন এইটা আমরা একটু দেখব। মুদ্রা বা অর্থের মূল্য পরিবর্তন, এই জিনিসটা ছোট্ট আরেকটা জিনিস, মুদ্রার মূল্য পরিবর্তন। ধরো শায়েস্তা খাঁর আমলে 1 টাকা দিয়ে 8 মণ চাল কিনা গেছে, এখন ধরো কেনা যায় 1 মুঠ চাল। তাহলে টাকার কেনার ক্ষমতা কি কমছে না বাড়ছে? কমছে। আগে বেশি কিনতে পারতো, এখন কম কিনতে পারতো। এইটাই এই যে অর্থের এই যে মুদ্রার মূল্য পরিবর্তন, মানে মুদ্রার বদলে আমরা অর্থ চিন্তা করতে পারি, বাংলাদেশের ক্ষেত্রে টাকা চিন্তা করতে পারি। তাহলে শায়েস্তার খাঁয়ের আমলের সাথে যদি আমার আমল বা তোমার আমল এই সময়ের চিন্তা করি, তাহলে কিন্তু তোমার দ্রব্যের দাম, চালের দাম বাড়ছে আর অর্থের কিন্তু মূল্য কমছে। তুমি সব সময় দুইটা জিনিস মাথায় রাখবা, একটা মাথায় রাখলে আরেকটা হয়ে যাবে। তুমি যদি দেখো দ্রব্যের দাম বাড়ছে, দ্রব্যের সাথে টাকা, একটার সাথে আরেকটা সম্পর্ক। তুমি যদি দেখো দ্রব্যের সাথে টাকা, দ্রব্যের দাম বেড়ে গেলে টাকার দাম কমে যাবে, আর দ্রব্যের দাম কমে গেলে টাকার দাম বেড়ে যাবে। যেমন পেঁয়াজ যখন 10 টাকা কেজি হয়, তখন কিন্তু 100 টাকা দিয়ে 10 কেজি পেঁয়াজ কেনা যায়, টাকার কেনার ক্ষমতা বেড়ে গেছে। আর যদি পেঁয়াজ 100 টাকা কেজি হয়ে যায়, তখন কিন্তু 100 টাকা দিয়ে 1 কেজি কেনা যায়। তখন পেঁয়াজের দাম বেড়ে গেছে বলে অর্থের দাম 100 টাকার কোনো দামই নাই, 1 কেজি পেঁয়াজ পাওয়া যায়। অর্থাৎ পেঁয়াজের দাম, দ্রব্যের দাম বাড়ছে, অর্থের দাম কমে গেছে। আবার দ্রব্যের দাম, পেঁয়াজের দাম 100 থেকে কমে 10 টাকা হয়ে গেলে সিজনে, তখন কিন্তু দ্রব্যের দাম কমে গেছে। দ্রব্যের দাম যদি কমে যায়, তুমি আরেকটা অটোমেটিক্যালি চিন্তা করবা বেড়ে গেছে। দ্রব্যের দাম কমে গেছে মানে টাকার দাম বেড়ে গেছে। বিষয়টা এরকম। এই যে পরিবর্তনটা, অর্থাৎ টাকা দিয়ে বেশি জিনিস কেনা গেলে, আমরা 100 টাকা দিয়ে 10 কেজি পেঁয়াজ কেনা গেলে আমরা বলছি যে অর্থের মূল্য পজিটিভ পরিবর্তন হয়েছে, মানে বেশি কিনতে পারছে, অর্থের মূল্য বেড়ে গেছে। আবার যদি উল্টা জিনিস আসে যে 100 টাকা দিয়ে আমরা 1 কেজি পেঁয়াজ কিনতে পারতেছি, তখন কিন্তু আমরা বলি যে এই অর্থের দাম কমে গেছে, অর্থাৎ পেঁয়াজের দাম বেড়ে গেছে, দ্রব্যের দাম বেড়ে গেছে, অর্থের মূল্য কমে গেছে। এই যে পরিবর্তন, এই কথাটাকেই বলছে যে অর্থের মূল্য পরিবর্তন হইতে পারে, কখনো পজিটিভ পরিবর্তন, কখনো নেগেটিভ পরিবর্তন। দেখো কি বলছে, অর্থের মূল্য অর্থের ক্রয় ক্ষমতার উপর নির্ভরশীল। একদম, অর্থ যদি বেশি কিনতে পারে তাহলে অর্থের মূল্য বাড়ছে। পরিবর্তন দুই ধরনের হইতে পারে, বাড়া পরিবর্তন, কমা পরিবর্তন। হ্যাঁ, অর্থের মূল্য অর্থের ক্রয় ক্ষমতার উপর নির্ভরশীল। অর্থের মূল্য পরিবর্তন বলতে অর্থের ক্রয় ক্ষমতার পরিবর্তনকে বোঝানো হয়, কেনার ক্ষমতাকে। হ্যাঁ, এই দুইটা মাথায় রেখে পরে দেখো আরও ক্লিয়ার হয়ে যাবে। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যদি পূর্বের তুলনায় বেশি দ্রব্য সেবা ক্রয় করা যায়, তাহলে অর্থের মূল্য বৃদ্ধি পায়। হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে আগে 100 টাকা দিয়ে 1 কেজি কিনতে পারতো, এখন 100 টাকা দিয়ে তুমি 10 কেজি কিনতে পারো। তখন কিন্তু বলছে যে, দেখো বলছে যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যদি পূর্বের তুলনায় বেশি দ্রব্য ক্রয় করা যায়, তাহলে অর্থের মূল্য বৃদ্ধি পায়। হ্যাঁ, 100 টাকা দিয়ে তুমি 1 কেজি পেঁয়াজ কিনতে এখন 10 কেজি কিনতে পারো, তার মানে অর্থের বা টাকার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়। বিপরীত অবস্থায় যদি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের দ্বারা পূর্বের তুলনায় কম পরিমাণ দ্রব্য সেবা কেনা যায়, সেক্ষেত্রে বলে অর্থের মূল্য হ্রাস পায়। যেমন তাহলে পেঁয়াজের ক্ষেত্রে উল্টা যদি তুমি ধরো এক কেজি, মানে 100 টাকা দিয়ে 10 কেজি কিনতে পারতা, এখন 100 টাকা দিয়ে 1 কেজি কিনতে পারো, তাহলে পূর্বের তুলনায় কম দ্রব্য কিনতে পারতেছো। এই অবস্থায় অর্থের মূল্য কমে গেছে। আমি যে একটা টোটকা দিছিলাম, অর্থের মূল্য কমছে মানে কি, দেখো পেঁয়াজের দাম কিন্তু বেড়ে গেছে। তুমি দ্রব্য দিয়ে চিন্তা করো, 100 টাকায় আগে 10 কেজি কিনতে পারতা, এখন 100 টাকায় 1 কেজি কিনতে পারো, তাহলে কি পেঁয়াজের দাম বাড়ছে না? পেঁয়াজের দাম বাড়লে পেঁয়াজের সাথে দ্রব্যের সাথে বিপরীত থেকে অর্থের মূল্য কিন্তু কমে যাচ্ছে। সেই কথাটাই বলছে, অর্থের মূল্য হ্রাস পায়। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যদি আগের চেয়ে কম দ্রব্য কিনতে পারি, তাহলে আমরা বলবো অর্থের মূল্য হ্রাস পেয়েছে। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যদি পূর্বের চেয়ে বেশি দ্রব্য কিনতে পারি, পেঁয়াজের উল্টা উদাহরণ দিয়ে কিন্তু আমি বারবার বলছি, তখন তাকে বলা হয় যে অর্থের মূল্য বেড়ে গেছে। তাহলে অর্থের মূল্য পরিবর্তন বলতে অর্থের ক্রয় ক্ষমতা দ্বারাই বোঝানো হয়। কারণ যদি বেশি কেনা যায় তাহলে অর্থের মূল্য বৃদ্ধি পাইছে, আর যদি কম কেনা যায়, ক্রয় ক্ষমতা কম হয়, তাহলে অর্থের মূল্য কমে গেছে। সুতরাং পণ্য দ্রব্যের দামের স্তর পরিবর্তনের সাথে অর্থের ক্রয় ক্ষমতার যে পরিবর্তন হয় তাকেই অর্থের মূল্য বলে। হ্যাঁ, পণ্য দ্রব্যের ক্রয় ক্ষমতা
দেখো দামের স্তর পরিবর্তন, দাম বেড়ে গেলে কম কিনতে পারি আর দাম কমে গেলে বেশি কিনতে পারি। এই যে দামের স্তরের কারণে যে দ্রব্যের পরিমাণের কেনার পরিমাণের যে হেরফের হয়, পরিবর্তন হয়, একেই বলা হয় অর্থের মূল্য পরিবর্তন। দেখো সারসংক্ষেপে বলা যায় সময়ের ব্যবধানে দামের স্তর বাড়লে অর্থের মূল্য কমে। সময়ের ব্যবধানে যদি সময়ের দামের স্তর বাড়ে, পেঁয়াজের দাম বাড়ে, তাহলে আমরা বলতে পারি অর্থের মূল্য কমে। আর বিপরীতে বলা যায় দামের স্তর কমলে অর্থের মূল্য বাড়ে। দাম কমে গেলে জিনিসপত্রের, পেঁয়াজের দাম এখন তেলের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে মানে তাহলে অর্থের মূল্য কমে গেছে। আর যদি আবার কমে যায় তখন আমরা বলবো যে অর্থের মূল্য বেড়ে গেছে। এই বিষয়টাকেই নিচে চিত্রের মাধ্যমে দেখাইছে। দেখো নিচে চিত্রের মাধ্যমে দেখাইছে, আমরা একটু চিত্রের মাধ্যমে যদি দেখি, দেখো সেই একই রকমের চিত্র এইখানে দেখাইছে, সেই একই রকমের চিত্র। দেখো বলছে ভূমি অক্ষে দামের স্তর ওই আগের চিত্রই, আর লম্ব অক্ষে কি অর্থের মূল্য দেখানো হয়েছে, এইটা P1 আর এটা P2। তাহলে P1 ও P1-এর চাইতে ও P2 দামের স্তর হচ্ছে বেশি, অর্থাৎ P1-এ যদি 100 টাকা হয়, P2-তে 200 টাকা হইতে পারে দাম, অর্থাৎ বেশি। আবার দেখো এইদিকে OBM1 এইটা হচ্ছে অর্থের মূল্য যত বেশি বোঝায়, আর OBM2 হচ্ছে অর্থের মূল্য তার চাইতে কম দেখায়। আর এই সমীকরণ তো আগেই বলেছি, এইখানে এ দিতে পারো আগেরটার মতো, এইখানে বি দিতে পারো, ওরা দেয় নাই, দিতে পারো তুমি। তাহলে বিষয়টা যদি আমরা বলি, তাহলে ভূমি অক্ষে দামের স্তর, লম্ব অক্ষে অর্থের মূল্য দেখানো হয়েছে। আমরা বলতে পারি দামের স্তর যখন OP1, দেখো দামের স্তর যখন OP1 তখন অর্থের মূল্য হচ্ছে OBM1। এইটুক বললাম, আমাদের মতো করে বলতেছি। এখন দামের স্তর যদি OP1 থেকে বেড়ে, দামের স্তর যদি OP1 থেকে বেড়ে OP2 হয়, তাহলে অর্থের মূল্য কি OBM1 থেকে কমে OBM2 হয়। অর্থাৎ এইটা বাড়ছে, এইটা কমছে। কারণ কি, দেখো OP1-এর সাথে এর সম্পর্ক। আর যদি OP1-এর বদলে ও থেকে P2-তে চলে যায়, তাহলে দেখো P2-তে চলে যায়, দেখো ও থেকে P2-তে চলে যায়, তাহলে P2 এইদিকে যায় এদিকে, অর্থাৎ BM1 থেকে কমে BM2 কিন্তু হয়ে যাচ্ছে। সেই কথাটাই বলছে। তাহলে আমরা বলতে পারি এইখান থেকে বলতে পারি, দেখো ভূমি অক্ষে দামের স্তর, লম্ব অক্ষে অর্থের মূল্য দেখানো হয়েছে। তাহলে দামের স্তর যখন OP1 তখন অর্থের মূল্য OBM1। তারপরে আমরা বলতে পারি যে দামের স্তর যদি বেড়ে যদি OP2 হয়, তাহলে অর্থের মূল্য কি হয়ে যায়, কমে OBM2 হয়ে যায়। তাহলে এইভাবে আমরা বলতে পারি। এইখানে আরও দুইটা জিনিস বলছে, মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন, এগুলো তুমি বলতে পারো, নাও বলতে পারো, ঠিক আছে। এগুলো আমরা মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন পরের ক্লাসে পড়ব। মুদ্রা সংকোচন, হ্যাঁ, মুদ্রা সংকোচন আর মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায় তোমাকে। দেখো যখন জিনিসপত্রের দাম বাড়ে OP1 থেকে, দেখো OP1 থেকে বেড়ে যদি OP2 হয়, দ্রব্য বা জিনিসের দাম বাড়ছে, এই বাড়াকে বলা হয় মুদ্রাস্ফীতি। এটাকে কি বলা হয়, মুদ্রাস্ফীতি। দেখো P1 থেকে P2-তে যখন চলে যায়, P1 থেকে P2-তে চলে যায় যখন, এই যে নিচের এই অ্যারোটা P1 থেকে P2-তে চলে যায়, তখন দেখো এই B1 থেকে কমে কিন্তু BM1 থেকে কমে কিন্তু BM2 হয়ে যায়। অর্থাৎ এই যে ফিরে আসছে, উপর থেকে নিচের এই জায়গায় ফিরে আসছে, এটাকে বলছে মুদ্রাস্ফীতি। কেন, P1 থেকে দাম বেড়ে P2 হয়েছে, দাম বাড়লে সে অবস্থাটাকে বলে মুদ্রাস্ফীতি। উল্টা দিকে যদি আমরা বলি যে দামের স্তর কমে, উল্টা দিক থেকে, এইটার থেকে তো এটাই বেড়ে গেছে, এইবার যদি আমরা উল্টা দিক থেকে বলি, যদি বলি OP2 থেকে দাম স্তর কমে OP1 হয়, OP1 হয়, তাহলে অর্থের মূল্য তাহলে কি হয়, দেখো OP2 থেকে যদি কমে OP1 হয়, আর এই দামের স্তর কমে যদি OP1 হয়, তাহলে অর্থের মূল্য, দেখো এই P2-র সাথে এইটার সম্পর্ক ছিল, আর এখন 1-এ চলে আসলে যাবে গা এইটায়, তাহলে অর্থের মূল্য বেড়ে OBM2 থেকে বেড়ে কি হয়ে যাবে, OBM1 হয়ে যাবে। অর্থাৎ এই যে দেখাচ্ছে এদিক দিয়ে ফেরত যাচ্ছে, কোথা থেকে, BM2 থেকে ফেরত যাচ্ছে কোথায়, BM1-এ। 1-এ ফেরত গেলে, তাহলে ফেরত গেলে কি হচ্ছে তুমি দেখো তো, দাম কমে যাচ্ছে না, এই যে P2 থেকে, হ্যাঁ দাম কমে যাচ্ছে তো, P2 থেকে P1-এ যাচ্ছে। দাম কমাকে, দাম বাড়লে বলছিল, দাম এইদিকে বাড়লে বলছিল মুদ্রাস্ফীতি, আর দাম কমলে বলা হয় সেটাকে মুদ্রা সংকোচন।
সেটাকে কি বলে? মুদ্রা সংকোচন। এই দেখো এই দাগটা নিচ দিয়া বলছে এইখানে, এই যে দেখো মুদ্রা সংকোচন বলছে, এই যে মুদ্রা সংকোচন, দেখছো? এটাকে কি বলছে? মুদ্রা সংকোচন। অর্থাৎ যখনই এদিকে দাম কমতেছে আর অর্থের মূল্য বাড়তেছে, অর্থাৎ কমে যাচ্ছে দাম এবং টাকা দিয়ে বেশি পরিমাণ দ্রব্যের দাম যদি কমে যায়, তাহলে একই টাকা দিয়ে পূর্বের চেয়ে বেশি দ্রব্য কেনা যাবে। এই অবস্থাটাকে বলা হচ্ছে মুদ্রা সংকোচন। হ্যাঁ, মুদ্রা সংকোচন। তাহলে সেই কথাটা এখানে বলছে। তুমি মুদ্রা সংকোচনের বিষয়টা এখানে না আনলেও পারো। তুমি যদি সরাসরি বলো ভূমি অক্ষে দামের স্তর, লম্ব অক্ষে অর্থের মূল্য দেখানো হয়েছে, যদি অর্থের মূল্য OP1 থেকে বেড়ে OP2 হয়, হ্যাঁ, তাহলে বা আরও বড় করে বলতে পারো, যখন OP1 তখন অর্থের মূল্য হচ্ছে OBM1। এখন অর্থের দামের স্তর বেড়ে যদি OP2 হয়, তাহলে অর্থের মূল্য কমে OBM2 হয়। আবার বিপরীত থেকে বলতে পারো, এবার এইখানে তো আছে, এইখান থেকে বিপরীতে বলতে পারো, দামের স্তর যদি OP2 হয় এবং এর থেকে কমে যদি OP1 হয়, তাহলে অর্থের মূল্য OBM2 থেকে বেড়ে হয়ে যাবে OBM1। এইটুকু যদি তুমি বলো তাহলে হয়ে যাবে। এর সাথে বলতে হবে এই কথাটুকু, এভাবে অর্থের মূল্য পরিবর্তন হয়। কীভাবে অর্থের মূল্য পরিবর্তন হয়? এইভাবে, মানে কোনভাবে? অর্থাৎ যদি দামি স্তর পরিবর্তন হয়, দামি স্তরের সাথে সাথে এইভাবে অর্থের মূল্য পরিবর্তন হয়। দেখো P1-এর সময় দাম স্তরের সময় অর্থের মূল্য এইখানে, P2-র সময় এইখানে, আবার P2 থেকে আবার যদি P1 হয়ে যায় তখন এইখানে যায়। অর্থাৎ দামের স্তর উঠানামা করলে অর্থের মূল্য উঠানামা করে, সেইটাই বলছে, এইভাবে অর্থের মূল্য পরিবর্তন হয়। অর্থাৎ দামের স্তর উঠানামা, বাড়লে কমলে অর্থের মূল্য বাড়ে কমে, এইভাবে হচ্ছে অর্থের মূল্য পরিবর্তন হয়, সেই কথাটাই বলছে। তুমি মুদ্রাস্ফীতি আর মুদ্রা সংকোচন এইখানে না বললেও হবে, এইখানে না বললেও হবে। তুমি জাস্ট এই ব্যাখ্যাটা দিয়ে যে এইখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি চিত্রে, যখন দাম বাড়ে, দামের স্তর বাড়ে, তখন অর্থের মূল্য কমে। আবার বলতে উল্টা দিকে দেখাচ্ছি, যখন দামের স্তর কমে তখন হচ্ছে দামের স্তর কমে, তখন অর্থের মূল্য কী হয়ে যায়? বেড়ে যায়। অর্থের মূল্য হয়ে যায় বেড়ে যায়। এই কথাটা আমরা এইখানে জাস্ট বলে দিলেই হইল। অর্থাৎ অর্থের মূল্য পরিবর্তন হয় কার উপর? দামের স্তরের উপর ভিত্তি করে। দামের স্তর বাড়লে অর্থের মূল্য কমে, যখন দামের স্তর বাড়ে এই দিকে, তখন অর্থের মূল্য এই দিক কমে যায়। আবার যদি বিপরীত দিকে দামের স্তর কমে যায়, এদিকে P2 থেকে P1 হয়ে যায়, তাহলে অর্থের মূল্য আবার এদিকে বেড়ে যায়। এই কথাটাই বোঝানো হয়েছে। অর্থাৎ দামের স্তর বৃদ্ধির সাথে সাথে কি অর্থের মূল্য বাড়ে বা কমে, সেই কথাটাই এখানে আমরা বলবো। মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচনটা এখানে জরুরি না, আমরা সেটা নেক্সট একটা ক্লাস করব। মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন বা মূল্যস্ফীতি আর মূল্য সংকোচনের, সেইখানে আমরা দেখব। তাহলে আজকে এই ছোট দুইটা জিনিস তোমরা চিত্র আঁকবা, চিত্রের ব্যাখ্যাটা নিজের মতো দিবা, আর এর উপরে যেই বিষয়গুলো এইখানে আছে, ওইখানে ফিশারের সংজ্ঞা পড়ছি, সূত্র পড়ছি, এই জিনিসগুলা, মানে BM = 1/P বা অর্থের মূল্য = 1/, দামের স্তর, এইগুলা খুব ভালোভাবে মুখস্থ করবা। এবং আরবিং ফিশারের এখানে যেই যুক্তিটা আমি পেঁয়াজ দিয়ে বুঝাইছি, সেই জিনিসটার ওই কথাটা তুমি মর্মার্থটা বুঝে রাখবা। তাহলে আমাদের আজকে আর তেমন কিছু নাই পড়ার, আমরা আজকের ক্লাস এইখানেই শেষ করে দিব। আশা করি তোমরা এটা খুব ভালো করে যুক্তি দিয়ে বুঝতে চেষ্টা করবা। এখানে যুক্তির মাধ্যমেই এইটুকু বুঝতে হবে। সবাই ভালো থাকো। আজকের ক্লাস আমরা এইখানেই শেষ করছি।